বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমরা মোটামুটি আলোচনা করব হচ্ছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন আমরা করি সেখানে আরবিসি দেখা হয় এবং আরবিসির মধ্যে সবার আগে দেখা হয় আরবিসি সাইজ, তারপরে দেখা হয়তো শেপ, তারপরে দেখা হয়তো ক্রোমাশিয়া বা রং। সাইজ এবং শেপের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে বিভিন্ন কথা ছিল, যেমন এনএইচোসাইটোসিস আর পয়ক্লোসাইটোসিস। আর ক্রোমাশিয়ার উপর ডিপেন্ড করে কথা ছিল যে হাইপোক্রোমাশিয়া, তারপরে নর্মালি যদি ক্রোমাশিয়া থাকে তাহলে নর্মোক্রোমাশিয়া, আর যখন বেশি ক্রোমাশিয়া হয়ে যাবে তখন ওইটাকে আমরা বলি পলিক্রোমাশিয়া, এরকম একটা কথা ছিল। সো হাইপো, তারপরে নর্মোক্রোমাশিয়া, তারপরে ছিল পলিক্রোমাশিয়া। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা জানতাম যে রেটিকুলোসাইটের কাউন্ট যখন বেশি হয়ে যায়, রেটিকুলোসাইট যখন বড় হয়, মানে যখন রিলিজ বেশি হয় ব্লাডে, তো রেটিকুলোসাইটের সাইজটা নর্মালি আরবিসির চেয়ে অনেক বেশি থাকে, মানে ভলিউমটা অনেক বেশি। এই কারণে যখন রেটিকুলোসাইট রিলিজটা বেশি হবে তখন ব্লাডে আরবিসির ভলিউমটা বাড়বে, এবং আরবিসির ভলিউম বুঝি আমরা এমসিভি দিয়ে। আরবিসির ভলিউমটা আমরা এমসিভি দিয়ে বুঝি। সো আরবিসির যখন ভলিউমটা বেশি হবে, আমরা ওই যে পড়েছিলাম যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া, তার মধ্যে একটা ছিল যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একটা ক্যাটাগরিতে ছিল আর কি, বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ওখান থেকে আমরা ছিলাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ওইদিকে চলে যাচ্ছিল আর কি। সো আরবিসির ভলিউম যখন বেশি হবে তখন ওইটাকে অনেকগুলো নামে ডাকা হয়, তার মধ্যে একটা ছিল ম্যাক্রোসাইটোসিস। যখন বলবো তখন আমরা বুঝবো যে আরবিসির ভলিউম রিলেটেড কোনো কথা হচ্ছে। সো এই তিনটা জিনিস একসাথে থাকবে। যদি আমরা দেখি যে এমসিভির লেভেলটা বেশি, তাহলে আমরা চিন্তা করবো যে আরবিসির ভলিউম বেশি। আবার যখনই আমরা দেখবো যে কোথাও লেখা আছে ম্যাক্রোসাইটোসিস, তখন আমরা বুঝে নিব যেখানে আরবিসির ভলিউমটা বেশি এবং এমসিভিও বেশি হবে। সো এই ক্লুটা দেখে আমরা মোটামুটি একটা আইডেন্টিফাই করতে পারি যে মানে পেশেন্টের কোনো প্রবলেম, কী ধরনের প্রবলেম তৈরি হচ্ছে আর কি। সো নাম্বার ওয়ান, যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসবে ব্লাডের রিপোর্ট নিয়ে, একটা নর্মাল সিবিসি রিপোর্ট যখন থাকবে, সিবিসি রিপোর্টে ক্লু দেওয়া থাকে, বিভিন্ন ধরনের ক্লু, ওখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। সো ইনফরমেশনগুলো আমাদেরকে একটু ইন্টারপ্রিটেশনটা শিখতে হবে। ইন্টারপ্রিটেশন শিখবো এই কারণে যে আমাদের প্রফের পরীক্ষায় এরকম ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকতে পারে, আবার আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এটা লাগে। সো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা সিবিসি রিপোর্টে এমসিভি দেখব। এমসিভি যখন দেখব যে খুব বেশি, আমরা আজকে এমসিভি কেন্দ্রিক ডায়াগনোসিস নিয়ে কথা বলবো, পেরিফেরাল ব্লাড ফিল্মে এবং এমসিভির মধ্যে রিলেশনটাকে এটা নিয়ে আলোচনা করব। ক্রমান্বয়ে আমরা এরকম স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো, তারপরে আমরা ফাইনালি এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি সবগুলোকে কম্বাইন করে কীভাবে আমরা কাজ করি সেটা আলোচনা করব। সো শুরুতে আমাদেরকে এমসিভি, জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট আমরা কথা বলবো। এমসিভি সম্পর্কে আমরা একটু আগে কথাগুলো মোটামুটি বলেছি। একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে যখন আসবে সবার আগে আমরা এমসিভি দেখব। নর্মালি এমসিভির লেভেল কত থাকে? এটা হচ্ছে 86 থেকে আমরা ধরে নিই যে 96 ফেমটোলিটার, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। সো এমসিভি যখনই বেশি হবে হাই এমসিভি হবে, তখনই আমরা ধরে নিব যে ওখানে এটা মানেটা কি। আর 96-এর উপরে যখন এমসিভি পাবো তখন আমাদের মাথায় আসতে হবে যে পেশেন্টের আরবিসি ভলিউম ইজ ইনক্রিজড। এখন আরবিসির ভলিউম বেড়ে যাচ্ছে, তখন আমাদেরকে দেখতে হবে যে আরবিসির ভলিউম কী কী কারণে বাড়তে পারে। তো রেটিকুলোসাইটোসিসের অনেকগুলো আমরা কারণ পড়েছিলাম যে রেটিকুলোসাইট বাড়ে কী কী কারণে, কমে কী কী কারণে। কমে যাওয়ার 4টা কারণ ছিল, আমরা বলেছিলাম যেগুলো এমসিকিউতে খুবই আসে। তার মধ্যে ফ্যানকোনিস অ্যানিমিয়া অনেক কিছু ছিল, ওগুলো আপনারা আশা করি পড়েছেন। এখন রেটিকুলোসাইট বেড়ে যাওয়া মানেই হচ্ছে
যে আরবিসির ভলিউম বেড়ে যাওয়া মানে হচ্ছে যে বোন ম্যারোতে যে আরবিসিটা প্রোডাকশন চেইন থাকে, ওই আরবিসির প্রোডাকশন চেইনের শুরুতে কিন্তু আরবিসির হিমোপয়েটিক স্টেম সেল অনেক বড় থাকে, তারপর যত স্টেপ বাই স্টেপ আসে আরবিসির সাইজটা ছোট হতে থাকে। কোনো কারণে যদি আরবিসির ম্যাচুরেশনের 7টা স্টেজ নর্মালি থাকে, 7 স্টেজের জায়গায় যদি 6 স্টেজ পর্যন্ত হয় অথবা 5 স্টেজ পর্যন্ত হয়, এই স্টেজ পর্যন্ত হয়, অথবা 7 স্টেজই হওয়ার পরপরই আরবিসিটা খুব দ্রুত ব্লাডে চলে আসলো, কোনো টাইম ইন্টারভ্যালও করলো না, মানে ওয়েট করলো না, তখন কিন্তু আমরা এরকম বেশি ভলিউমের আরবিসি পেরিফেরাল ব্লাডে পাবো। সো আরবিসি ম্যাচুরেশনের যে 7টা স্টেজ ছিল, 7 স্টেজেস, কোনো বইতে 8টা স্টেজ দেওয়া আছে আরবিসি ম্যাচুরেশন। এই ম্যাচুরেশনে যদি কোনো কারণে ফেল হয়, ম্যাচুরেশন ঠিক মতো হচ্ছে না, যদি ফেল হয় তাহলে সেক্ষেত্রে নর্মাল সাইজ ইজ নট পসিবল। তো তখন ওই রকম বড় বড় আরবিসি আমাদের ব্লাডে চলে আসবে। আচ্ছা, এটা একটা বেসিক প্রিন্সিপাল, এটা আমরা একটু আমাদের মনে রাখতে হবে এটা। আচ্ছা, নেক্সটে যখন আমরা দেখলাম যে একটা পেশেন্টের এমসিভি অনেক বেশি, তারপরে তখন আমাদের নেক্সট অ্যাপ্রোচ কী হবে, পেশেন্টকে পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা করতে দিব। পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিয়ে আমরা কি দেখব, একটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা পেশেন্টের পেরিফেরাল ব্লাড ফিল্মে কী কী ফাইন্ডিংস পাবো। নাম্বার 1 হচ্ছে যে ওভাল ও ম্যাক্রোসাইট পাওয়া যাবে। ওভাল ম্যাক্রোসাইট কীভাবে বলছি আমরা, ওভাল ম্যাক্রোসাইটটা বলা হচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড আরবিসির সাথে এটা কম্পেয়ার করে। হ্যাঁ, আরবিসির নর্মাল সাইজ ওই 7.7 মাইক্রোমিটার ছিল, আমরা আগের দিনে বলেছিলাম 6.7 থেকে 7.7 রেঞ্জের মধ্যে থাকে। এর চেয়ে বেশি হয়ে গেলে সেটাকে আমরা ম্যাক্রোসাইট বলি, আর এর চেয়ে কম হয়ে গেলে আমরা এটাকে মাইক্রোসাইট বলি। সো ওভাল ম্যাক্রোসাইট, তাহলে ম্যাক্রোসাইট হচ্ছে যে সাইজের চেঞ্জ, এই এনিসোসাইটোসিস বলা হবে। কী ধরনের এনিসোসাইটোসিস? ম্যাক্রোসাইটিক এনিসোসাইটোসিস। আচ্ছা, এখন শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওভাল হয়ে যাচ্ছে। আরবিসি নর্মালি আমরা দেখতে, আমাদের ওইখানে ছিল সেন্ট্রাল প্যালোর ছিল, আর চারপাশে আপনার রেড কালার ছিল, বা আমরা যদি বলি যে ওটা স্টেইন নিয়েছিল আর কি। সেই ক্ষেত্রে এইটার সার্কুলার কালার থেকে এটা শেপ চেঞ্জ হয়ে এটা ওভাল সাইজ হয়ে যাবে। তো এই ওভাল ম্যাক্রোসাইট যখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো, আমাদের সন্দেহ হবে যে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার দিকে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা দেখতে পাবো এটা, এবং নিউট্রোপেনিয়া থাকবে। এই দুটো ফিচার পাবো আমরা নিউট্রোফিল সিরিজের। যদি আমরা ডব্লিউবিসি দেখতে চাই তাহলে এই দুটো ফিচার পাবো। আর লাস্ট যে ইয়েটা হচ্ছে যে মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া পাবো আমরা। সো পেরিফেরাল ব্লাড ফিল্ম একটা পেশেন্টকে করতে দিলাম, উনি করে নিয়ে আসলো। পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি আমরা দেখি যে ওখানে আরবিসি সিরিজের মধ্যে ওভাল ম্যাক্রোসাইট পাচ্ছি, ডব্লিউবিসি সিরিজের মধ্যে নিউট্রোফিলটা হাইপার সেগমেন্টেড এবং নিউট্রোপেনিয়াও আছে তার সাথে। আর প্ল্যাটেলেট সিরিজে যদি আমরা দেখি যে মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া আছে, তখন আমরা বলবো যে এটা একটা মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার বা ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচার। আমরা মেগালোব্লাস্ট কিন্তু এখানে এখনও পাই নাই। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কখনোই কোনো ধরনের মেগালোব্লাস্ট টার্মটা পাবো না, কিন্তু ওভাল ম্যাক্রোসাইট পাবো, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাবো, আর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। এই তিনটা ফাইন্ডিংস যদি পাই তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার বা এই পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার ক্লিনিক্যাল আর্লিয়েস্ট সাইন। কিন্তু তখনও শুরুর দিকে আমাদের পেশেন্টের বডিতে কোনো ধরনের অ্যানিমিয়া থাকবে না। আর্লিয়েস্ট সাইন যদি বলা হয় তাহলে পিভিএফ দেখে আমাদেরকে আর্লি ডায়াগনোসিস করতে হবে। অ্যানিমিয়াটা ডেভেলপ করে সবার শেষে। আচ্ছা, এখন
নেক্সট যে টপিকটা আমাদের দরকার, বা এই যে আমরা একটা কথা বললাম যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল দেখি। এই হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা কখন ডিক্লেয়ার করব? নিউট্রোফিল হাইপার সেগমেন্টেড ডিক্লেয়ার করার দুইটা ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে ইফ 5% of neutrophil have 5 lobe, ঠিক আছে, রুল অফ 5% নিউট্রোফিলের 5টা লোব থাকবে, অথবা পিবিএফে যদি আমি অ্যাটলিস্ট একটা 6 সেগমেন্টেড নিউট্রোফিল পাই। পজিটিভ থাকে। সো এই দুইটা ক্রাইটেরিয়া যখন আমার ফুলফিল হয়ে যাবে, যে কোনো একটা হইতে হবে, দুটোই হইতে হবে এরকম কোনো কথা নাই। যদি আমি দেখি যে পেশেন্টের পেরিফেরাল ব্লাডে যতগুলো নিউট্রোফিল আমি কাউন্ট করব, 100টা নিউট্রোফিল কাউন্ট করে যদি দেখি যে 5টা নিউট্রোফিলে এরকম 5টা লোব আছে, তাহলে আমি ডিক্লেয়ার করে দিব যে এটা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলের আছে এই ব্লাড। অথবা আমি 100টা কাউন্ট করলাম না, আমি প্রথমেই মাইক্রোস্কোপে যখন আমি স্লাইডটা দেখতে গেলাম তখনই দেখলাম যে নিউট্রোফিল আছে একটা পেয়েছি আমি, যেটাতে 6টা সেগমেন্ট আছে, তাহলে আমার আর 100টা গুণার দরকার নেই, আমি একবারে ডিক্লেয়ার করে দিব যে এটা পেশেন্টের হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমি পেয়েছি ব্লাডে। এই হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল এটা হচ্ছে ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সির আর্লি সাইন। এমসিকিউতে যদি থাকে তাহলে আমি বলে দিতে পারি যে আমি সবার আগে কি দেখব, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আছে কিনা। নেক্সট প্রশ্ন যেটা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল থেকে হচ্ছে সেটা হচ্ছে যে শুধু কি ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সির কারণে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হয় কিনা? না, এটা আরও অনেক কারণ আছে। আরও অন্যান্য কারণের মধ্যে আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলের আরও অনেক কারণ আছে, সেটা হচ্ছে যে যেমন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হবে। দুই নম্বর কারণ হচ্ছে যে আয়রন ডেফিসিট হইলে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হবে। তারপরে সিকেডির পেশেন্ট যদি থাকে, ক্রনিক রেনাল ফেলিওর, তাদের ক্ষেত্রে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়ালও হতে পারে, ওইটা অনেক রেয়ার কন্ডিশন। কিন্তু আমরা মোটামুটি এই 3টা কথা মনে রাখবো যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাচ্ছি, তাহলে সবার আগে আমি বলছি যে আগেই চিন্তা করতে হবে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কিন্তু তার সাথে সাথে এসব কন্ডিশনেও যা হতে পারে এটা মনে রাখতে হবে। তাহলে এসব কন্ডিশন থেকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সবার আগে আমি কী জন্য চিন্তা করছি, কারণ এমসিভি দেখে মেগালোব্লাস্টিক হওয়ার আরেকটা পূর্ব শর্ত হচ্ছে যে এমসিভিটা অনেক বেশি থাকবে। সো আমি প্রথমে এমসিভি যেহেতু দেখছি যে অনেক বেশি, তখন আমরা প্রথমেই ধরে নিই যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলের কারণ হচ্ছে B12 ডেফিসিয়েন্সি বা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করছে বা ম্যাক্রোসাইটোসিস হচ্ছে। এমসিভির বিভিন্ন রেঞ্জ আছে, কোন রেঞ্জে গেলে আমি চিন্তা করব যে তার কোন ধরনের ডিজিজ হতে পারে। যেমন যদি এমসিভি আমার 100 ফেমটোলিটারের বেশি হয়, 100 ফেমটোলিটারের বেশি হয়, তাহলে আমি চিন্তা করব যে পেশেন্টের B12 এর প্রবলেম আছে, B12 বা ফোলেট ডেফিসিয়েন্সির জন্য প্রবলেম হচ্ছে। যদি এমসিভি 100 থেকে 110 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমি চিন্তা করব যে পেশেন্টের অন্যান্য কারণেও হচ্ছে, যেমন অ্যালকোহল অ্যাবিউজ, তারপরে আরও অনেক কিছু আছে আর কি, ওদিকে আমরা একটু পরে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে যদি এমসিভি আরও বেশি হয়, এর চেয়েও যদি বেশি হয়ে যায়, তাহলে অন্য কজ চিন্তা করতে হবে। এমসিভি বেশি হওয়া মানেই হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। আমি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল থেকে একটু আবার এমসিভিতে চলে আসছিলাম, তা আপনারা দুটো আবার গুলাই ফেলেন না, কারণ হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলের ওই 3টা কজটাই মেইন। আর আরবিসিতে যখন এমসিভি বেশি হচ্ছে, তখন এমসিভি বেশি হওয়ার অনেকগুলো
কারণ আছে, এমসিভি বাড়ার অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 কারণ ম্যাক্রোসাইটোসিসের ছিল আমাদের B12 ডেফিসিয়েন্সি অথবা ফোলেট ডেফিসিয়েন্সি। সো এমসিভির আরবিসির এমসিভি যদি 100-র কাছাকাছি যায় তাহলে আমরা ধরে নেব যে B12 অথবা ফোলেট। এটার কারণে হচ্ছে যদি 110 থেকে 110-এর রেঞ্জের মধ্যে থাকে তাহলে ধরে নিতে হবে ম্যাক্রো ডিউ টু ম্যাক্রোসাইটোসিস হচ্ছে ডিউ টু অ্যালকোহল অ্যাবিউজ, অ্যালকোহলের জন্য হচ্ছে, তারপরে লিভার ডিজিজের জন্য আরবিসিতে ম্যাক্রোসাইটোসিস আসছে, তারপরে হাইপোথাইরয়েডিজমের জন্য ম্যাক্রোসাইটোসিস আসছে, অথবা পেশেন্ট যদি কোনো ড্রাগ নেয় এই জন্য ম্যাক্রোসাইটোসিস আসছে, অথবা এইচআইভি পেশেন্টের যদি ড্রাগ আমরা এইচআইভি পেশেন্ট যদি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেয়, অনেকগুলো অ্যান্টিভাইরাল ড্রাগের নাম আছে, ওদিকে আমরা যাচ্ছি না। এছাড়াও আরও কী কী কারণে ম্যাক্রোসাইটোসিস হতে পারে, তখন হতে পারে যে হেমোলাইসিস, প্লাস্টিক অ্যানিমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এসবের কারণে। আচ্ছা, এখন এই যে এমসিভির বিভিন্ন লেভেল দেখে যে আমরা বিভিন্ন ধরনের অসুখের কথা চিন্তা করি, আপনাদের এক একটা বইতে রেফারেন্স এক এক রকম আছে আসলে। তো যখন এমসিভি যত বেশি হবে তত বেশি এটা আমরা ধরে নেব যে B12 এবং ফোলেটের দিকে এটা বেশি যাচ্ছে। যেখানে আমি লিখেছি যে 100 হলে ভিটামিন B12 এবং ফোলেট ডিফিসিয়েন্সি হবে। আরেকটা বইতে আছে যে 125-এর উপরে যখন চলে যাবে তখন এটা B12 বা ফোলেট ডিফিসিয়েন্সি কনফার্ম মোটামুটি বলে দেওয়া যায়। হ্যাঁ, তো রেঞ্জটা আপনারা দেখে নেবেন যে স্যার যে কথাটা স্যার আপনাদেরকে লেকচার ক্লাসে যেটা বলেছে ওই রেঞ্জে আপনারা বলতে পারেন। আচ্ছা, এখন এই যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যদি হয় একটা পেশেন্টের, বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে ভিটামিন B12 এবং ফোলেট ডিফিসিয়েন্সি। তো এই ধরনের পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করতে মোটামুটি কয়েক মাস সময় লেগে যায়। শুরুতেই পাওয়া যাবে না। যদি আমরা শুরুতেই ধরতে চাই তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা শুরুতেই পাবো হচ্ছে ওই যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। এই জন্য বলা হয় যে অ্যানিমিয়ার পেশেন্টের, এই ধরনের পেশেন্টের আর্লিয়েস্ট সাইন হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যাবে, এবং এই ধরনের পেশেন্টের আপনার আরবিসিতে পেরিফেরাল ব্লাডে যে মানে ফাইন্ডিংসগুলো থাকবে ওগুলো পাওয়া যাবে। আচ্ছা, এখন এই ম্যাক্রোসাইটের উপর ডিপেন্ড করে আবার অনেক ডিসিশন আমরা মেক করি। যেমন যদি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, আমরা যে বিভিন্ন ধরনের যে ডিজিজের কথা বললাম, বিভিন্ন ডিজিজে বিভিন্ন ধরনের ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়। আমরা একটু আপনাদেরকে দেখাই, যদিও এগুলো আপনাদের পরীক্ষায় আসবে না কিন্তু আপনাদের প্র্যাকটিসিং লাইফে লাগবে। এটা যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল এর সাথে যদি আমাদের ম্যাক্রো ওভালোসাইট থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস হয়ে যায় যেটা B12 অথবা ফোলেট ডেফিসিট। আচ্ছা, আবার যদি আমরা দেখি যে পেরিফেরাল ব্লাড ফিল্মে ইউনিফর্ম ম্যাক্রোসাইটোসিস হচ্ছে, ইউনিফর্ম ম্যাক্রোসাইটোসিস, এখানে কোনো ওভাল ম্যাক্রোসাইট নাই, ইউনিফর্ম ম্যাক্রোসাইট, তাহলে আমরা এটা ধরে নিই যে এটা হচ্ছে ম্যাক্রোসাইট ইজ ডিউ টু অ্যালকোহল অ্যাবিউজ। অ্যাবিউজের জন্য হচ্ছে। যদি আবার এই ধরনের ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচারের টার্গেট সেল থাকে, টার্গেট সেল কথাটা আমরা বলেছিলাম যে ওই যে আমরা ডার্ট গেম খেলি, ডার্ট গেমের যে টার্গেট আছে ওইরকম মাঝখানে সেন্ট্রালি একটা বুলস আইয়ের মতো থাকবে, চারদিক হাইপোক্রমিক এরিয়া থাকবে, ওই ধরনের আরবিসিকে আমরা টার্গেট সেল বলি। সো টার্গেট সেল যখন আমরা পাবো তখন আমরা ধরে নিব যে লিভার ডিজিজ আছে পেশেন্টের, এবং এই লিভার ডিজিজ জনিত কারণে ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচার পাচ্ছি, এবং ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচার আবার টার্গেট সেলও পাচ্ছি। আচ্ছা, আবার যদি পলিক্রোমাটিক ব্লাড পিকচার পাই, ক্রোমাটিক ব্লাড পিকচার অর্থাৎ ম্যাক্রোসাইটও পাচ্ছি, তার সাথে আরবিসির হিউটা অনেক বেশি, পলিক্রোমাটিক ব্লাড পিকচার পাচ্ছি, তখন আমরা ধরে নিই যে এটা
হিমোলাইসিস এর কারণে এই ধরনের ম্যাক্রোসাইটোসিস হচ্ছে। হিমোলাইসিসের কারণে ম্যাক্রোসাইটোসিস হওয়া মানেই হিমোলাইসিস হচ্ছে দেখি বেশি বেশি বড় ভলিউমের আরবিসি আসছে, দ্যাট মিনস রেটিকুলোসাইট চলে আসছে, এবং রেটিকুলোসাইটকে আমরা মাইক্রোস্কোপের নিচে পলিক্রোমাটিক পাই। এটা কিন্তু নর্মোক্রোমাটিক হবে না, কারণ রেটিকুলোসাইট এখনও ম্যাচিউর হয় নাই। এই ম্যাচিউর রেটিকুলোসাইট স্টেন বেশি নিবে। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের এই যে এই 4-5টা কথা বললাম কীভাবে আমরা ডায়াগনোসিস করে ফেলি, এটা আপনাদের না জানলেও চলবে। আমরা একটু শুরুতেই জানি যে একটা পেশেন্টের এমসিভি অনেক বেশি ছিল। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পেয়েছিলাম যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, তার সাথে আরবিসিটা ছিল ওভালোসাইট, ম্যাক্রো ওভালোসাইট। এই কয়েকটা ক্লু দিয়েই আমরা ধরে নিলাম যে পেশেন্টের মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার হয়েছে। এখন এই পেশেন্টকে আমরা পরের অ্যাপ্রোচে কী করব? পরের অ্যাপ্রোচে পেশেন্টকে বলবো যে আপনি একটা বোন ম্যারো করে আসেন, বোন ম্যারো বায়োপসি করে আসেন, বা বোন ম্যারো অ্যাসপিরেশন করে ওইটা আমরা দেখবো যে বোন ম্যারোর ভিতরে কী অবস্থা। তো প্রথম ক্লুটা আমরা পেয়েছিলাম এমসিভি দিয়ে, পরের ক্লুটা পাইলাম পিবিএফ দিয়ে। নেক্সট স্টেজ হচ্ছে বোন ম্যারো স্টাডি। এই বোন ম্যারো স্টাডিতে আমরা পাবো মেগালোব্লাস্ট। বোন ম্যারোতে আমরা পাবো হচ্ছে মেগালোব্লাস্ট। এখন মেগালোব্লাস্ট কেন বলছি এটা? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসির ম্যাচুরেশনের যে অনেকগুলো স্টেজ ছিল। আচ্ছা, এখন আমরা যদি বোন ম্যারো করতে যাই, বোন ম্যারো স্টাডি যদি করতে চাই, সবার আগে আমরা কি দেখি? ইরেথ্রোপয়েসিসটা দেখি। সো ইরেথ্রোপয়েসিসে আমরা পাবো হচ্ছে মেগালোব্লাস্ট পাবো আমরা ইরেথ্রোপয়েসিসে। মেগালোব্লাস্টটা কি? এটা হচ্ছে নর্মালি যদি আরবিসির ম্যাচুরেশন হইতো তাহলে আমরা জানতাম যে পলিক্রোমাটিক বা হচ্ছে প্রো ইরেথ্রোব্লাস্ট পাইতাম, তারপরে বেজোফিলিক ইরেথ্রোব্লাস্ট পাইতাম। আমি ওখানে স্টেপগুলো একটু লিখি। প্রো ইরেথ্রোব্লাস্ট পাইতাম, তারপরে বেজোফিলিক ইরেথ্রোব্লাস্ট পাইতাম, তারপরে আমরা পাইতাম হচ্ছে যে পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, তারপরে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট। এগুলো স্টেজ দেখেন, এই যে ক্রোমাশের উপর কিন্তু অনেক টার্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। বেজোফিলিক ছিল, পলিক্রোমাটিক ছিল, তারপরে অর্থোক্রোমাটিক হলো, তারপরে হচ্ছে যে পলিক্রোমাটিক ইরেথ্রোসাইট। আচ্ছা, তারপরে হচ্ছে পলিক্রোমাটিক ইরেথ্রোসাইট। এখন এই যে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট যে স্টেজ, এই যে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, এই স্টেজের এটার আরেকটা নাম হচ্ছে নর্মোব্লাস্ট। এই স্টেজের আরেকটা নাম হচ্ছে নর্মোব্লাস্ট। আর পলিক্রোমাটিক ইরেথ্রোসাইটের যে স্টেজ, এই স্টেজের নাম হচ্ছে রেটিকুলোসাইট। আচ্ছা, এই কথাটা আমি কেন বলছি? যে প্রো ইরেথ্রোব্লাস্ট থেকে বেজোফিলিক ইরেথ্রোব্লাস্ট, তারপরে পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, তারপরে পলিক্রোমাটিক ইরেথ্রোসাইট। এই যে ইরেথ্রোসাইট, এটার আরেকটা নাম রেটিকুলোসাইট। এখন এই বোন ম্যারো স্টাডি যখন আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে করব, এই যে মেগালোব্লাস্ট কথাটা বলছি, এই মেগালোব্লাস্টটা হচ্ছে যে এই যে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট যেটা বলছি, এটার কাউন্টার পার্ট। নর্মাল ব্লাড হইলে আমরা পাইতাম হচ্ছে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, কিন্তু যখনই এরকম পেরিফেরাল ব্লাড ফিল্মে বা ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচারে আমরা বোন ম্যারো দেখব, তখন আমরা পাবো মেগালোব্লাস্ট। পরীক্ষা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে মেগালোব্লাস্ট যদি না হইতো তাহলে নর্মালি কী পাইতাম আমরা? ওখানে আমরা পাইতাম অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট। আচ্ছা, তাহলে বেজোফিলিক ইরেথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, এখানে হয়ে যেত মেগালোব্লাস্ট, তারপর অর্থোক্রোমাটিক, তারপরে রেটিকুলোসাইট, এই স্টেজটা চলে আসতো। আচ্ছা, তাহলে আমরা বোন ম্যারো যখন একটা পেশেন্টের করতে দিব, মেগালোব্লাস্ট পাবো, এবং এই মেগালোব্লাস্টটা হচ্ছে যে নর্মোব্লাস্টের কাউন্টার পার্ট।
আর মেগালোব্লাস্টিক এরিথ্রোব্লাস্টোসিস হচ্ছে কি না এটা কীভাবে বুঝবো? এই যে আরবিসির যতগুলো সেলগুলো আছে রেটিকুলোসাইটের আগ থেকে এই যে প্রো এরিথ্রোব্লাস্ট, বেজোফিলিক, এই পরিমাণগুলো বেড়ে যাবে এবং বলা হয় যে মেগালোব্লাস্টিক মেরো তখনই আমরা ডিক্লেয়ার করব যখন আমরা দেখব যে প্রো এরিথ্রোব্লাস্টের জায়গায় আমরা বলবো প্রো মেগালোব্লাস্ট এবং বেজোফিলিক মেগালোব্লাস্ট এই দুইটা যদি 50%-এর বেশি পাই, এই দুইটা স্টেজ নর্মালি হয়তো এরিথ্রোব্লাস্ট কিন্তু মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার, এটার নাম কিন্তু প্রো মেগালোব্লাস্ট এবং বেজোফিলিক মেগালোব্লাস্ট। তখন আমরা ডিক্লেয়ার করে দিব যে এই পেশেন্টের ব্লাড পিকচার বা বোন ম্যারোতে যে ছবিটা দেখছি এটা হচ্ছে যে মেগালোব্লাস্টিক বোন ম্যারো পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, সো মেগালোব্লাস্টিক এরিথ্রোপয়েসিসের ফিচার হচ্ছে এটা যে আমরা এখানে মেগালোব্লাস্ট পাবো এবং প্রো মেগালোব্লাস্ট এবং বেজোফিলিক মেগালোব্লাস্ট এর পরিমাণটা 50%-এর বেশি হবে। আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেমন হচ্ছে ওখানে লোবিউলেটেড নিউক্লিয়াস থাকবে এবং হাওয়েল জলি বডি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, বাট এই জিনিসটা হচ্ছে বেসিক। সো আমরা যদি মোটামুটি এখন সামারি করে দিই যে মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার আমরা কী পাচ্ছি, এমসিভি অনেক বেশি পাবো। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি আমরা আলোচনা করেছিলাম যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা ম্যাক্রোসাইটোসিস পাবো এবং এটা হচ্ছে ওভালোসাইট, এটাকে বলা হয় ম্যাক্রো ওভালোসাইটোসিস। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি পেরিফেরাল ব্লাড ফিল্মে আরেকটা জিনিস পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাচ্ছি। আর মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া আছে, ওটার আমরা লিখলাম না, মেইন ফাইন্ডিংগুলো আমরা লিখছি। আচ্ছা, আর এই পেশেন্টকে আবার যখন আমরা বোন ম্যারো স্টাডি করতে দিব, বোন ম্যারো স্টাডিতে আমরা কী ফাইন্ডিং পাবো, এটার ফার্স্টে যেটা আমরা দেখবো যে মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার পাবো। মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার কখন বলবো? যখন প্রো এরিথ্রোব্লাস্টের জায়গায় এখানে নাম হবে প্রো মেগালোব্লাস্ট প্লাস বেজোফিলিক মেগালোব্লাস্টের পরিমাণটা 50%-এর বেশি হবে। আরবিসির এরিথ্রোপয়েটিক মানে আরবিসি সিরিজের যতগুলো সেল থাকবে, এই 7টা স্টেজের সেল, এর মধ্যে এটা 50% কভার করে ফেলবে, এর বেশি হয়ে যাবে। আর তার সাথে পাবো আমরা হচ্ছে যে ক্রোমাটিন স্টিপলিং। একটা কথা আছে, ক্রোমাটিন স্টিপলিং, আমরা এটা জাস্ট খালি একটু মনে রাখবো যে ক্রোমাটিন স্টিপলিং পাওয়া যাবে মেগালোব্লাস্টিক ব্লাড পিকচারের সাথে। আর নিউট্রোফিলের ক্ষেত্রে আমরা জাস্ট আরেকটা জিনিস এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে যে জায়ান্ট মেটামাইলোসাইট পাওয়া যাবে। জায়ান্ট মেটামাইলোসাইট। সো আর থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে ওইটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট এই কয়টা পিকচার যখন আমরা পেয়ে যাব তখন আমরা ডিক্লেয়ার করে দেব যে পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আছে এবং এই পেশেন্টের আরও ইভ্যালুয়েশন দরকার। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মেইন কজ দুইটা ছিল, একটা ছিল ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি। B12 এবং ফোলেট নিয়ে আমরা পরে আরেকটা একটু আলোচনা করে দিব, ওটা বেশি দরকার নাই। কিন্তু তাহলে দেখেন এখানে খুব ইম্পর্ট্যান্ট যে আমরা প্রথমে মেগালোপ্লাস্টিক ব্লাড পিকচার যখন অ্যাপ্রোচ করবো একটা পেশেন্টের বা পরীক্ষায় যখন কোশ্চেন আসবে, সবার প্রথমে কিন্তু আমরা এমসিভি দেখব, তারপরে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখব, তারপরে আমরা বোন ম্যারো স্টাডিটা করব। তো এই ছিল মোটামুটি আমাদের মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার সম্পর্কে ডিটেল কথাবার্তা, মেগালোব্লাস্টোসিস সম্পর্কে। নেক্সট আমরা ভিটামিন B12 এবং ফোলেট নিয়ে আলোচনা করব, তবে আপনারা এটা একটু ভালো মতো দেখে নেবেন, পরবর্তীতে এটা আমাদের দরকার হবে। ধন্যবাদ সবাইকে।